অন লাইফ দাঁড়ান, নেটে আসুক, আমার নেটে এদিকে ফোনে পাইতেছে না। চলে আসছে। লাইভটা একটু শেয়ার দিয়ে দিন। হ্যাঁ, লাইভটা শেয়ার দিয়ে একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, হ্যালো। এইচএসসি 25-এর খুবই টেনশনে থাকা বাচ্চা কাচ্চা কি বলা ঠিক হবে? বলা যায়। আমি তোমাদের চেয়ে যেহেতু এখন অনেক বড়। হ্যালো এভরিওয়ান, হ্যালো এইচএসসি 25-এর বাচ্চা কাচ্চারা, টেনশন মগ্ন বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার, কেমন আছো? ঈদের পরে প্রথম দেখা তোমাদের সাথে। আমি একটু তোমাদের আসার ওয়েট করি। হ্যাঁ, হ্যালো, আমি একটু দেখি। আচ্ছা, দুইজন ইয়াতে আছে। ঈদের পরে তোমাদের সাথে প্রথম দেখা, তাই না? ঈদে তো খুব মজার মজার খাবার খাওয়া হইল। পোলাওয়ের মাংস, গোস্ত, সরি পোলাও মাংস দিয়ে গোস্ত, গরুর হতে পারে, খাসির হতে পারে, বিরিয়ানি, কত মজার মজার খাবার, তাই না? এত মজার মজার খাবার মজায় থাকতে থাকতে আমার মনে হইল আজকে যেহেতু শেষ ক্লাস এবং যদিও ঈদের পরে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, আজকে একটা মজার টপিক আমরা পড়ি। টপিকটার নাম হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এখানে ক্রিটিক্যাল বানানে ভুল করছে, আই ডাবল দিয়ে দিচ্ছে, একটাই হবে ক্রিটিক্যাল রিজনিং। হ্যাঁ, আমরা সবার আসার জন্য একটু ওয়েট করি, তোমাদের বাকি বন্ধু বান্ধবদের আসার জন্য একটু ওয়েট করি আমরা। আমি একটু দেখি। আর হ্যাঁ, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন করো, কারণ আজকে কিছু একটু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমি ক্লাসের মাঝখানে দিব। যেহেতু এটা আমাদের লাস্ট ক্লাস, আজকের ক্লাসে গাইডলাইন অনেক বেশি থাকবে, আইবি অ্যাডমিশন নিয়ে, এইচএসসি পরীক্ষা নিয়ে, সমস্ত কিছু নিয়ে প্রচুর গাইডলাইন থাকবে। তাই বন্ধু বান্ধবদের একটু মেনশন টেনশন করবা, সবাই আসতে বলবা। মনে রাখবা, জ্ঞান শেয়ার করলে, নলেজ শেয়ার করলে বাড়ে। আসলে নলেজ শেয়ার করে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, নলেজ আটকায় রেখে কারো লাভ হয় নাই জীবনে। তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন করো। হ্যাঁ, আজকের টপিকটা খুব মজার টপিক, ক্রিটিক্যাল রিজনিং। এইটা খুবই নতুন একটা টপিক, বাট রিয়েল লাইফে, স্পেশালি আমি যখনই ফেসবুকে ঢুকি না, আমি যখনই ঢুকি ফেসবুকে, স্পেশালি বিভিন্ন গ্রুপে ঢুকি, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, এভরি সিঙ্গেল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা মাস্ট করা উচিত ছিল। এই জিনিসটা আই বিলিভ এভরি সিঙ্গেল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এটা রাখা উচিত ছিল, ক্রিটিক্যাল রিজনিং। কেন রাখা উচিত ছিল, কি এই ক্রিটিক্যাল রিজনিং, কেন আমি এটাতে এত গুরুত্ব দিচ্ছি, এবং আইবি এক্সামে এই জিনিসটা কিভাবে আসবে, কিভাবে অ্যান্সার করব, সমস্ত কিছু সব আজকে এক ক্লাসে আমরা আলোচনা করব। সাথে আমাদের লাস্ট ক্লাসটা রঙিন করে রাখার জন্য আমরা কিছু অ্যানাউন্সমেন্ট দিব, কিছু অ্যাডভাইস দিব, গাইডলাইন দিব। তোমরা একটু সবাই চলে আসো, আমি তোমাদের সবার জন্য আসলে ওয়েট করতেছি। হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবদের জন্য আমি ওয়েট করতেছি, সবাই একটু চলে চলে আসো। ওকে, আমি একটু 1 মিনিট এখান থেকে আসি, 1 সেকেন্ড।
ওকে, তো মোটামুটি মানুষজন আসছো। ক্রিটিক্যাল রিজনিংকে আমি বললাম, খুব গুরুত্ব দিয়ে বললাম যে এটা আমাদের লাইফেরই খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং প্রত্যেকটা আমি যখনই ফেসবুকে ঢুকি, বিভিন্ন গ্রুপে ঢুকি, আমার মনে হয় যে এটা একদম মাস্ট করে দেওয়া উচিত সমস্ত ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য। সো কি এই ক্রিটিক্যাল রিজনিং, কেন এটা এত গুরুত্বপূর্ণ? ক্রিটিক্যাল রিজনিং কথাটার যদি আমরা বাংলা করি, বাংলা হবে যে তোমার কঠিন যুক্তি বা এই টাইপের কিছু একটা, অ্যাকচুয়াল বাংলা আমারও মনে নাই। হ্যাঁ, বাট এই জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি একটা ঘটনা দেখলা তোমার সামনে, তুমি একটা ঘটনা শুনলা, তুমি একজনের কথা শুনলা, কথাটা শুনে, ঘটনাটা শুনে তুমি কতটুকু অ্যানালাইজ করতে পারলা জিনিসটা। অ্যানালাইজ বলতে কি, পাজলে তুমি সূত্র মিলাও, এখানে আমি তোমাকে কোনো সূত্র মিলানোর কথা বলতেছি না। তুমি একটা ঘটনা শুনলা, ঘটনা শুনে এই ঘটনাটা হওয়ার পিছে কারণ কি হইতে পারে, ঘটনাটার ফলাফল কি হইতে পারে, ঘটনাতে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে কি কারণ হইতে পারে, ঘটনাটা ভুল কখন হইতে পারে, ঘটনাটা সঠিক কখন হইতে পারে, এই যে অ্যানালাইসিস করা, এই যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করা, এটা খুবই আমাদের লাইফে ইম্পর্টেন্ট একটা স্কিল। এই স্কিলটাই হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, যেটা আইবি এর অ্যানালিটিক্যাল পরীক্ষাতে আসে। এবং ওয়ান অফ দ্য মেইন রিজন, আইবি এর ওয়ান অফ দি মেইন রিজন, যখন আমরা হচ্ছে আইবি তে ঢুকি, আমাদের একজন ফ্যাকাল্টি বলছিলেন যে আইবি এর এত সাকসেস, আইবি এর এত ফেম, এটার রিজন, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে গিয়ে আইবি এর অ্যাডমিশন টেস্ট। আইবি এর অ্যাডমিশন টেস্ট ইজ বাই ফার ওয়ান অফ দি বেস্ট অ্যাডমিশন টেস্ট ইন আওয়ার কান্ট্রি। দুর্দান্ত একটা অ্যাডমিশন টেস্ট। প্রবাবলি আইবি এর সাথে বেটার অ্যাডমিশন টেস্ট হয়তো হতে পারে অন্য কোথাও, হয়তো বুয়েটে হতে পারে, আই ডোন্ট নো, মেডিকেলে হলেও হতে পারে, আই ডোন্ট নো, বাট আইবি এর অ্যাডমিশন টেস্টের স্ট্রাকচারটা ওয়ান অফ দি বেস্ট। এরা মানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এরকম মানুষ নেওয়া হয় যাদের হচ্ছে স্পেসিফিক কিছু কোয়ালিটি অনেক ভালো থাকে। সো দিস কোয়ালিটিস উইল হেল্প দ্যাম সাকসেস ইন দেয়ার লেটার লাইফ, উইল হেল্প দ্যাম গেট সাকসেস ইন দেয়ার লেটার লাইফ। ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আরেকটা জিনিস। সাপোজ আমি এখন ফেসবুকে ঢুকি, দেখি যে একটা ঘটনা হয়েছে, বাংলাদেশের রাজনীতির একটা ঘটনা, যে বিএনপি এইটা বলছে, এনসিপি এইটা বলছে, জামাত এইটা বলছে, অমুক এইটা বলছে। মানুষজন কমেন্ট বক্সে যখন যাই না, আমি পুরো টাস্কি খাই, আরে ভাই ও কথাটা কি বলছে তুই বোঝ, ওর কারণটা তুই বোঝ, কেন করতে চাচ্ছে, তারপরে তুই দুইটা কমেন্ট কর। না, তুই হেডলাইন পড়ে তোর মাথায় কি ঢুকছে আল্লাহ মাহবুব জানে, তুই কমেন্ট করে বসে আসুস। এই যে এই স্কিলটার যে অভাব বাংলাদেশে, এটা প্রচুর। সো আমি মনে করি ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট হবে, যে ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করবে, তার এই স্কিলটা থাকা উচিত, আর এই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট স্কিল। আচ্ছা, ক্রিটিক্যাল রিজনিং এ কি আমি বললাম, একটা ঘটনা নেই, আমরা ঘটনাটা অ্যানালাইজ করি, অ্যানালাইজ করে কি করি, সেটার পিছের রিজন, সেটার পরবর্তী ফলাফল, বিভিন্ন এটার সাথে রিলেটেড জিনিসপাতি বুঝে ট্রাই করি। তো ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেনটা আগে আমরা দেখি, আমি পিছনের স্লাইডগুলোতে যাই, এর কোশ্চেনগুলো আমরা দেখি, দেখার পরে আমরা বুঝতে পারবো জিনিসটা, রাইট? ক্রিটিক্যাল রিজনিং এ সবার প্রথমে একটা প্যারাগ্রাফ দেয়, একটা প্যাসেজ দেয়। এই যে দেখো একটা প্যাসেজ, একটা প্যাসেজে একটা ঘটনা বলা আছে, কি ঘটনা বলা আছে এই কোশ্চেনটা সলভ করার সময় আমরা বুঝতে পারবো। প্যাসেজ দেওয়া, এরপরে আমাদের কি প্যাসেজের উপর বেস করে কোশ্চেন করে, যেমন আমাদের এই প্রশ্নে আগের প্যাসেজের উপর বেস করে একটা কোশ্চেন করছে। কি কোশ্চেন? যে নিচের কোন অ্যাজাম্পশনের উপর আমাদের প্যাসেজে দেওয়া আর্গুমেন্টটা ডিপেন্ড করে। চিন্তা করো, খুবই কঠিন কথাবার্তা। আমার প্যাসেজে একটা আর্গুমেন্ট দিচ্ছে, আর্গুমেন্ট মানে কি, একটা যুক্তি দিচ্ছে, আমার প্যাসেজে একটা যুক্তি দেওয়া আছে। এই যুক্তিটা যে দিছে না, কিসের উপর ভিত্তি করে দিছে, কি ধরে নিয়ে, কি অ্যাজাম্পশন নিয়ে দিছে। আচ্ছা, তোমরা একটু জানাও তো তোমরা আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা। আমার এখানে একটু পর পর পজ আসতেছে, তো যে ব্রডকাস্ট পজ আছে, ব্রডকাস্ট পজ আছে, তোমরা একটু জানাও সব দেখতে শুনতে পাচ্ছ কিনা।
এইখানেও একটু পরপর পজ দেখাচ্ছে, আমি চেক করি তো। হ্যাঁ থাকে। ওকে আচ্ছা, আমি আগের জিনিসে ফেরত যাই, তোমাদের আগের পড়ানোতে। সরি ভাই, একটু টেকনিক্যাল ইস্যুজ, একটু আজকে নেটটা একটু খারাপ, কি কারণে খারাপ নো আইডিয়া। তো কোশ্চেন তোমাদের দেখাইলাম যে কোশ্চেন দেখতে এরকম। এখন তোমার ক্রিটিক্যাল রিজনিং এ কয় ধরনের কোশ্চেন আসতে পারে, টাইপ কি কি হইতে পারে, আসো আমরা একটু জেনে নেই কি কি টাইপের কোশ্চেন হতে পারে। হ্যাঁ, আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর টোটাল 5 ধরনের ক্রিটিক্যাল রিজনিং হয়। টোটাল 5 ধরনের ক্রিটিক্যাল রিজনিং আমাদের কোশ্চেন পাই। 1 নাম্বার হচ্ছে আর্গুমেন্ট। আমার এই প্যাসেজে কি আর্গুমেন্ট দেওয়া আছে। আর্গুমেন্ট মানে কি, সরি ভাই ঘাড় ব্যথা করতেছে। আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে যুক্তি। আমার এই প্যাসেজে কি কি যুক্তি দেওয়া আছে এইটা বের করা, যুক্তিটা খুঁজে বের করা। 2 নাম্বার হচ্ছে অ্যাজাম্পশন। আমার এই প্যাসেজে যেই যুক্তিটা দিছে এটা কি অ্যাজাম্পশন করে নিছে। একটু আগে আমি তোমাদের যে কোশ্চেনটা দেখাইলাম সেই কোশ্চেনে কি ছিল ভাইয়া, তোমার কাছে অ্যাজাম্পশনটাই জানতে চাইছে না? অ্যাজাম্পশনটাই তো জানতে চাইছে। আমার এইখানে একটা টাইপ হচ্ছে অ্যাজাম্পশন জানতে চাওয়া। আমার কি কি যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো কি কি অ্যাজাম্পশনের উপর বেস করে নেওয়া। 3 নাম্বার টাইপ হচ্ছে কনক্লুশন। আমি আমার প্যাসেজের ঘটনাটা পড়ে কি কনক্লুশনে আসতে পারি, কি সিদ্ধান্তে আসতে পারি। আমি তো এই ঘটনাটা পড়লাম, পড়ে আমি কোন সিদ্ধান্ত নিতে পারি এখন। এই স্কিলটা কিন্তু বাংলাদেশের মানুষের সবচেয়ে কম আছে। এটা একটা জিনিস জানে শুনে দেন ডিসাইড করতে পারে না যে এটা জানি না আমি কি বুঝবো। সাপোজ আমি তোমার একটা কথা বললাম, কথাটা বলার পরে আসলে আমি কি বুঝাইতেছি, কি মিন করতেছি এরা বুঝে না, এরা অন্য জিনিস মিন করে। সো এইটা বাংলাদেশে খুবই অভাব। আমি একটা ঘটনা পড়ে এটার কনক্লুশনটা বুঝতে পারা। এরপরে হচ্ছে কোর্স অফ অ্যাকশন। পরের টপিকটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন। কোর্স অফ অ্যাকশন কি, এই যে আমি ঘটনাটা পড়লাম এখন আমার পরবর্তী করণীয় কি হবে। কনক্লুশনে আমি বলি আমি ঘটনাটা পড়ে আসলে কি বুঝতে পারলাম, কি সিদ্ধান্তে আসলাম। আর 4-এ আসি আমি আর এখন কি কি করা উচিত, আমার পরবর্তী অ্যাকশন কি হবে, আমার নেক্সট স্টেপ কি হবে কাজের। সাপোজ আমি তোমাকে নতুন একটা ব্যবসা লঞ্চের কথা বললাম, আইডিয়া দিলাম, অনেক কিছু বললাম। দেন আমি কোশ্চেনে বললাম এখন তুমি কি করবা, তোমার পরবর্তী স্টেপ কি হবে। তুমি বলবা ভাই আমি ট্রেড লাইসেন্স নিব, তুমি বলবা ভাই আমি ইনভেস্টরের কাছে যাব, তুমি বলবা ভাই আমি একটা ফেসবুক পেজ খুলবো, কিছু একটা তো করবা তাই না। এই কোর্স অফ অ্যাকশন তুমি পরবর্তীতে কি করবা। আর 5 নাম্বারে হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্টটা কি, এটা খুবই আমার ফেভারিট জিনিস। তোমার একটা ঘটনা দেওয়া আছে, এই ঘটনাটা হওয়ার পিছে কজ কি, কেন হইছে এই ঘটনাটা, এইটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই যে ঘটনাটা হইল এখন ইফেক্ট কি কি হইতে পারে। ঘটনা যে হইল এটার ইফেক্ট কি হইতে পারে। ধরো 5ই আগস্ট আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হইছে, আমরা ফ্যাসিবাদ হটাইছি, স্বৈরাচার হটাইছি, প্রত্যেকে তুমি আমি সবাই মিলিয়ে করে। এখন আমাদের এটার ইফেক্ট কি, পরবর্তী ইফেক্ট কি হইতে পারে। হতে পারে আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, হতে পারে আমরা উন্নতির দিকে যাচ্ছি, হতে পারে যে না আমরা খুব বেশি বেটার অবস্থা জানি, হতে পারে ওয়ার্স অবস্থাতেও গেছি, হতে পারে ভাই দুনিয়াতে সমস্ত কিছু হইতে পারে। বাট ইনশাল্লাহ আমরা সবাই এক্সপেক্ট করি, আমাদের সবার ধারণা আমরা বেটারমেন্টের দিকে যাব, অনেক ভালো অবস্থা একটা যাব। কজ অ্যান্ড ইফেক্টে কি, এইদার জিজ্ঞাসা করে এই ঘটনাটার পিছে কজ কি ছিল অথবা এই ঘটনাটা হওয়ার পর ইফেক্ট কি হবে। তাইলে এই 5 ধরনের কোশ্চেন তোমার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এ থাকে। বাট আইবি এর জন্য এই 5 ধরনের কোশ্চেনই সমানভাবে ইম্পর্টেন্ট না। স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 5, 2, 3, 5 এই 3 ধরনের কোশ্চেন আইবিএ তে সবচেয়ে বেশি আসে। তুমি কি অ্যাজাম্পশন করছিলা, তুমি কি কনক্লুশনে আসছো, তোমার কজ এন্ড ইফেক্ট কি। সো এই 3 ধরনের জিনিস আমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করব। তো আসো আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমি একটা জিনিস বলি, আজকের পরে তোমাদের জীবনে এইচএসসি শুরু। খুবই কঠিন একটা সময়, খুবই টেডিয়াস একটা সময়। বাট এইচএসসির আসলে এইচএসসিতেই তোমার জিনিসটা শেষ না, তোমার যে পরিশ্রম এইচএসসির পরেই শেষ না। তুমি এইচএসসির পর আসলে দম নিতে বিশ্রাম নিতে খুব একটা পারবা না, কারণ এইচএসসিটা শেষ হইলেই দেখবা আত্মীয় স্বজন পরের দিন থেকে কল দিচ্ছে অ্যাডমিশনের কি প্রিপারেশন নিচ্ছিস, অ্যাডমিশনের কোচিং কোথায় করতেছিস, কোথায় পরীক্ষা দিবি। তো যেহেতু তোমার এত বড় প্রেশারের একটা জিনিস, তোমার প্রিপারেশনও নেওয়া উচিত সেই রকম ভাবেই, ইন্টেন্স একটা প্রিপারেশন নেওয়া উচিত। আইবি এর জন্য
তাই আজকে আমি কিছু কথাবার্তা এখন তোমাদেরকে বলতেছি ক্লাসের মাঝখানেই। আইবি এর জন্য যারা প্রিপারেশন নেয় সবচেয়ে বেশি তারা প্যারা খায় হচ্ছে ভোকাবুলারিতে। অনেক আগে তোমাদেরকে বলছি আমি নেমোনিক ভোকাবুলারি পড়ানোর সময়, নেমোনিক ভোকাবুলারি ফ্রি গিফট দেওয়ার সময় বলছিলাম যে ভোকাবুলারি হচ্ছে আইবি এর এক্সামের সবচেয়ে মুখস্থ রাখাটা সবচেয়ে টাফেস্ট পার্ট। এইটা মুখস্থ রাখতে খুব কষ্ট। সো তোমাদের ভিতরে এই যে হোল কোর্সটা চললো, তোমাদের ভিতরে অনেক ফ্রেন্ড এই হোল কোর্সে মানুষজনকে মেনশন দিয়ে শেয়ার দিয়ে নেমোনিক ভোকাবুলারি কোর্সটা ফ্রি পাইছে। যেই কোর্সে আমরা কি করছি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা ছন্দ দিয়ে দিছি যে ছন্দটা পড়লেই আজীবন ওয়ার্ডটা মনে রাখবে। পাশাপাশি আমরা কি করছি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে রিলেটেড এআই জেনারেটেড একটা ইমেজ দিয়ে দিছি। কিরকম, ধরো আমার একটা শব্দ হচ্ছে ডিস্ট্রাকশন, সাপোজ ডিস্ট্রাকশন শব্দটা মনে রাখার জন্য একটা বাংলা একটা ছড়া দেওয়া আছে, যেটা পড়ার পরে আমি পুরোটা লিখতে পারছি না, ছড়া দেওয়া আছে যে ছড়াটা পড়ার পর তোমার আজীবন মনে থাকবে শব্দটা। অ্যান্ড ডিস্ট্রাকশন শব্দের পাশে একটা ছবি দেওয়া আছে, সাপোজ একটা ভাঙা যুদ্ধক্ষেত্র, ভাঙা চূড়া যুদ্ধক্ষেত্রের ছবি হইতে পারে, আমি জানি না অ্যাকচুয়ালি কি ছবি আছে, আমি জানি একটা ছবি আছে, একটা যুদ্ধক্ষেত্রের ছবি বা সমস্ত কিছু ধ্বংস হয়ে আছে এরকম একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা দেখে আজীবন তোমার মাথায় ডিস্ট্রাকশন শব্দটা গেঁথে থাকবে। নেমোনিক ভোকাবুলারি তোমাকে ভোকাবুলারি জিনিসগুলা মনে রাখতে অনেক বেশি হেল্প করবে। সো এই কোর্সটা তোমরা নিতে পারো। আই বিলিভ এটা কিনলে তোমরা আফসোস করবা না। আই হোপ তোমাদের জন্য জোস ব্যাপার স্যাপার থাকবে। প্লাস এই কোর্সে একটা অ্যাডেড জিনিস আছে। কি অ্যাডেড জিনিস? তুমি তো শুধু পড়লা, পড়ে মুখস্থ করলেই কি সব শেষ? একটু প্র্যাকটিস করতে হবে না ভাইয়া? প্রতি 50টা ওয়ার্ডের জন্য 150টা করে কোশ্চেন এখানে দেওয়া আছে। প্রতি 50টা ওয়ার্ডের জন্য 150টা কোশ্চেন। কথাটার মানে কি, তুমি 50টা ওয়ার্ড পড়ছো, আইবিএতে 3 রকমের কোশ্চেন হয় ভোকাবুলারিতে। এক হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 হচ্ছে অ্যানালজি, 3 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, রাইট? তাইলে প্রতি 50টা প্রশ্নের জন্য 50টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 50টা অ্যানালজি, 50টা সিনোনিম অ্যান্টোনিমসের কোশ্চেন। সো ওই 150টা কোশ্চেন সলভ করার পরে জীবনে তুমি আর ওই 50টা প্রশ্ন ভুলবা না। কোর্সটা আই হোপ কিনলে তোমাদের অনেক লাভ হবে। অলরেডি এই স্ক্রিনশটটা নেওয়ার সময় 592 জন মানুষ কোর্সটা কিনছে। গ্রুপে তোমরা প্রচুর মানুষের তোমরা পোস্ট পাবা যারা এই কোর্সটা ফ্রি পাইছে বা কিনছে, কিনার পরে তাদের রিভিউ, তারা প্রত্যেকেই অনেক ভালো ভালো কথা বলছে। তোমরা চাইলে কিনে ফেলতে পারো কোর্সটা, ওকে? আর অনেকে এখনো একটু মনের ভিতরে সংশয় আসছো যে আমি আইবিএর প্রিপারেশন নিব কিনা, আইবিএর প্রিপারেশন কি নেওয়া উচিত কিনা। যাদের মনে এরকম সংশয় আছে তোমরা চাইলে আইবিএর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর একটু এক্সাম দিলা, কোশ্চেনের উপর এক্সাম দিলা। এখন বাসায় বসে এক্সাম দেওয়াটা অনেক কষ্ট, টাইম মেনটেন করা, রাইট অ্যান্সার রং অ্যান্সার মিলানো, একটা ডিটেইলড অ্যানালাইসিস পাওয়া। সো ইভেন তোমরা হোল অ্যাডমিশন সিজনেই তো তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। নিজে নিজে বসে কোশ্চেন ব্যাংক সলভ করাটা একটু টাফ। তোমরা চাইলে আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সটাও কিনে রাখতে পারো, যেখানে তুমি টাইমড ভাবে একবার লিটারালি একটা এক্সামের মতো কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম দিতে পারবা। প্রতিটা এক্সাম দেওয়ার পর তোমার রাইট রং তোমার ডিটেইলড অ্যানালাইসিস পেয়ে যাবা। আমাদের গ্রুপে অ্যাগেইন ছবি আছে যে কিভাবে অ্যানালাইসিসটা অনেক সুন্দর। আর যদি তোমরা মানে টোটালি তোমরা আমাদের সাথেই প্রিপারেশন নিতে চাও, আমাদের এই হোল কিকস্টার্ট কোর্সটা তোমাদের ভাল লাগে, তোমাদের ক্লাস করে ভাল লাগছে, এরকম যদি হয় তাইলে আমরা একটা ফিউচার একটা কোর্স লঞ্চ করতেছি, আমাদের ফ্ল্যাগশিপ কোর্স আইবিএ বিবিএ অ্যাডমিশন কোর্স। এই কোর্সটা কিনতে পারো। এই কোর্সটা কিনলে এতক্ষণ আমি যা যা বলছি সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবা, প্লাস আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু পাবা। আর ওইখানে কিন্তু 1 ঘন্টার লাইভ ক্লাস না, এক একটা টপিকের উপর 2টা-3টে করে ক্লাস থাকবে এবং অনেক লং লং ক্লাস থাকবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস। সো তোমরা কিনতে পারো। তো আসো আমরা পড়াশোনায় ফেরত চলে যাই। হ্যাঁ, ঈদের পরে না একটু পরেই তো আলসামি লাগে, মানে ঈদ, তোমাদের ঈদ শেষ হয়ে গেছে আমি জানি, তোমরা ক্লাসও করতেছো, আমার না এখনো শেষ হয় নাই। আমি নিজের ভার্সিটিতে ক্লাস করতেছি, অনেক কিছু করতেছি, বাট আমার না এখনো কেমন ম্যাজ করতেছে শরীর। এই যে বাসায় যে গরুর মাংস, এখনো গরুর মাংস খেয়ে যাইতেছি। আচ্ছা, আর এই বছর আলহামদুলিল্লাহ আমি নিজে কোরবানি দিছি, তো এটা আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার, প্রাইডের একটা ফিট। মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে নিজের টাকায় কোরবানি দিব স্টুডেন্ট লাইফে। আল্লাহ এই স্বপ্নটা পূরণ করাইছে। এখন বলা হয়তো ঠিক না, বাট মানে খুব আনন্দের একটা ব্যাপার, আমার খুব ভাল লাগছে, মনে প্রচন্ড একটা আনন্দ পাইছি। যাই হোক, আসো এবার বলি
আমরা আসলে একটা ডেমো, আমরা একটা ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন সলভ করি। আমরা একটা না 2-3টে আমরা কোশ্চেন সলভ করি, ডেমো কোশ্চেন সলভ করে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের প্যাসেজ নাম্বার 1 আসো দেখি কি বলছে। বলছে ইয়েথেক্স একটা কোম্পানি তার একটা স্মল ডিজেল ইঞ্জিন বানাইছে, ছোট্ট একটা ডিজেল ইঞ্জিন। এইটা 30% কম পলিউশন করে। তারা 30% কম পলিউশন করে। কাদের চাইতে 30% কম পলিউশন করে? তাদের রাইভাল অনেজ যেই ইঞ্জিনটা বানায় তার চাইতে। সো কথাটা চিন্তা করো, তোমরা এই টাইপের কোশ্চেন সলভ করার সময় তোমরা খাতায় লিখে করতে পারো। আমি তোমাদের পাজল পড়ানোর সময় বলছিলাম যে কোশ্চেন পেপারে লিখবা, সূত্র লিখবা। সেম কাহিনী তোমরা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল রিজনিংও করতে পারো। সো তুমি এখানে লিখতে পারো যে ইয়েথেক্স, সরি ভাইয়া নামটা আমি নিজেই ভুলে যাচ্ছি, ইয়েথেক্সেরটা কি? ইয়েথেক্সের ইঞ্জিন 30% কম পলিউশন করে কার চাইতে? তাদের রাইভাল অনেজের বানানো ইঞ্জিনের চাইতে। ওকে, অনেজের বানানো ইঞ্জিনের চাইতে। অনেজের বানানো ইঞ্জিন মারানিয়াতে খুব বেশি ইউজ হয়। মারানিয়া একটা জায়গার নাম, সেই জায়গায় অনেজের বানানো মেশিনটা খুব ইউজ হয়। কিন্তু আমাদের ইয়েথেক্স নতুন একটা ইঞ্জিন বানাইছে যেটা 30% কম পলিউশন হয়। খুবই দারুণ একটা ব্যাপার। ইয়েথেক্সের ইঞ্জিন কি কি কাজ করতে পারে? ইয়েথেক্সের ইঞ্জিন ওয়্যার হাউজিং বিজনেসে খুব ভালো করতে পারে। মারানিয়াতে একটা ওয়্যার হাউজিং যে বিজনেস আছে, সেই বিজনেসের জন্য ইয়েথেক্সের ইঞ্জিনটা খুব ভালো কাজে আসতে পারে। যদিও অনেজের ইঞ্জিনের চাইতে এটার দাম বেশি। চিন্তা করো, অনেজের ইঞ্জিনের দাম কম, মারানিয়াতে খুব চলে, কিন্তু ইয়েথেক্সের ইঞ্জিন যেটা নতুন বানাইছে এটা ওদের ওয়্যার হাউজিং বিজনেসের জন্য খুব ভালো, দাম একটু বেশি, কিন্তু পলিউশন খুব কম হয়। কথাটা দেখছো? খুব আমরা সিম্পল ভাবে আগাচ্ছি। আচ্ছা, মারানিয়ান গভর্নমেন্ট 2 বছরের ভিতরে ডিজেল ইঞ্জিন ব্যান করার প্ল্যান নিচ্ছে। কঠিন কথা। মারানিয়ান গভর্নমেন্ট প্ল্যান নিচ্ছে 2 বছরের ভিতরে ডিজেল ইঞ্জিন ব্যান করব। সব ডিজেল ইঞ্জিন ব্যান করব না, সব না। যেই সমস্ত ইঞ্জিনে মোর দেন 80% হচ্ছে গিয়ে দূষণ করে, মোর দেন 80% দূষণ করে, তাদেরকে আমরা ব্যান করে দিব। মারানিয়ার গভর্নমেন্ট একটা ডিসিশন নিচ্ছে, আমরা 2 বছরের ভিতরে সমস্ত ডিজেল ইঞ্জিন ব্যান করব যেগুলো 80%-এর বেশি হচ্ছে দূষণ করে। এখন বলছে কি, অনেজের ইঞ্জিন কোনোভাবেই এই ক্রাইটেরিয়াকে মিট করতে পারবে না। অনেজের ইঞ্জিন 80%-এর বেশি দূষণ করেই যাবে। কারেন্টলি যে দূষণ করে তার 80%-এর বেশি দূষণ করেই যাবে, সে টার্গেট ফিল করতে পারবে না, অনেজ ব্যান খেয়ে যাবে। সো যদি এই ব্যানটা পাস হয় তাহলে ইয়েথেক্সের ইঞ্জিন পুরা ধুমায়া চলবে। প্যাসেজে এইটাই বলা যে সে পুরা ধুমায় চলবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো জিনিসটা? একটু বলো তো, যারা যারা ক্লাসে আছো একটু বলো। ইমরান হোসেন তানভীর লিখছো হ্যালো ভাইয়া, হাই ভাইয়া, খুবই ভালো লাগলো তোমাকে দেখে। সাথে হচ্ছে গিয়ে তামিম বলছো আসসালামু আলাইকুম, আমি দেখতে পারিনি এতক্ষণ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইরফান সাদিক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কি পড়তে পারতেছো কিনা দেখো, তোমরা হচ্ছে মানে ক্লাস বুঝতেছো কিনা। আই হোপ বুঝতেছো। তাইলে এই হোল প্যাসেজে আমাদেরকে কি বলছে ভাইয়া? এই হোল প্যাসেজে আমাদেরকে বলছে ইয়েথেক্স একটা ইঞ্জিন বানাইছে যেটা তাদের রাইভাল অনেজের বানানো ইঞ্জিনের চাইতে 30% কম দূষণ করে। ভালো কথা। অনেজের ইঞ্জিন চিপ, বাট ইয়েথেক্সের ইঞ্জিন কারেন্টলি যে মারানিয়ার যে বিজনেস তাতে খুব ভালো করবে আমরা জানি। মারানিয়ান গভর্নমেন্ট 2 বছরের ভিতরে আমাদের যতই যে 80% পলিউশনওয়ালা যত ইঞ্জিন আছে সবাই ব্যান করে দিবে। অথেস পারবে না দূষণ কমাইতে। তাইলে আমরা আশা করতেছি ইয়েথেক্সের সেল অনেক বেড়ে যাবে। আসো, এটা হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজ। খুব সুন্দর, আমরা বুঝে গেলাম প্যাসেজটা। প্রশ্নে জানতে চাইছে আমার যে আর্গুমেন্টটা দিছে, আর্গুমেন্ট কোনটা? প্রথমে আসো, আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি, ফাইনাল কথা। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে আমার যুক্তিটা, আর্গুমেন্ট হচ্ছে আমার ফাইনাল কথাটা। আমার ফাইনাল কথা কোনটা? আমার ফাইনাল কথা হচ্ছে এইটা। আমি এতক্ষণ যে পেঁচাইলাম, এতক্ষণ এতগুলা কথা যে বললাম,
বলার উদ্দেশ্য এইটাই, যেন আমি ফাইনালে এইটা বলতে পারি। ফাইনালে কি বলতে পারি, যে গভর্নমেন্ট যদি ব্যান দেয় ইওথেক্সের ইঞ্জিন দারুণ চলবে, ফাটায়া চলবে, পুরো ব্যবসায় লাল বাত্তি, লাল বাত্তি না সবুজ বাত্তি, মানে ব্যবসা তো লালে লাল, টাকায় টাকা, মানি। এইটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এই কথাটা প্রুফ করার জন্য, সরি ভাই ঘাড় অনেক ব্যথা করতেছে, এই কথাটা প্রুফ করার জন্য আমি এত বড় একটা প্যাসেজ লিখছি, এটা আমার আর্গুমেন্ট। তাহলে এই আর্গুমেন্টটা কি অ্যাজাম্পশনের উপর আছে? আর্গুমেন্ট হচ্ছে ব্যান পাস করলে, আর্গুমেন্ট হচ্ছে ব্যান পাস করলে ইওথেক্সের ইঞ্জিনের সেল অনেক ভালো হবে। তাইলে এই আর্গুমেন্টটা কিসের উপর দাঁড়ানো? আমার মাথায় দুইটা জিনিস এখনই অলরেডি চলে আসছে, তোমাদের মাথায় আসছে কিনা দেখো। এক নাম্বার হচ্ছে ইওথেক্সের রাইভাল ব্যান খেয়ে যাবে, দুই নাম্বার হচ্ছে ইওথেক্স ব্যান খাবে না। প্রশ্নের আর্গুমেন্টটা হচ্ছে যদি ব্যান হয় ইওথেক্সের সেল অনেক বেড়ে যাবে, তার মানে কি ব্যান হওয়ার পরে ইওথেক্সের কম্পিটিটররা থাকবে না, দুই নাম্বার হচ্ছে ইওথেক্স নিজে একাই থেকে যাবে, তাই তো? এটাই তো আর্গুমেন্টের পিছে অ্যাজাম্পশন হওয়া উচিত, তাই না? আমার মাথায় তো এইটাই আসতেছে। তাইলে আসো আমি দেখি আমার এই কি কি আমার অপশন আছে, আমার কোন অপশন আমার এই টাইপের অ্যাজাম্পশনের সাথে মিলে। অন্য জিনিসও থাকতে পারে। হ্যাঁ ভাইয়া আজকে লাস্ট ক্লাস, এরপরে তোমাদের এইচএসসি, তোমাদের এইচএসসির জন্য আসলে অনেক সময় লাগবে, অনেক প্রিপারেশন দেওয়া লাগবে, আমরা অনেক সময় দিব, প্রিপারেশন দিব। আজকে আসলে ক্রিটিক্যাল রিজনিং ক্লাসটা আসলে নামে, কারণ ক্রিটিক্যাল রিজনিং আসলে অনেক বড় ক্লাস লাগে, খুব বেশি আমি তোমাদের শিখাইতে পারবো না, এবং এখন এটা আসলে শিখে লাভ নাই। আজকে আমি মেইনলি এইচএস এর গাইডলাইন দিব, তোমাদের অ্যাডমিশনের গাইডলাইন দিব। তো একটু পড়ে নেই, এই কোশ্চেনটা শেষ করি, দেন আমি গাইডলাইনে মুভ করব, যে গাইডলাইনটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, আমি কি বললাম যে ব্যানের পরে ইওথেক্সের সেল অনেক বেড়ে যাবে, কারণ কি ইওথেক্সের কম্পিটিটর ব্যান খাবে, ইওথেক্স ব্যান খাবে না। আসো আমি অপশনগুলো দেখি কোন অপশন আমার কাছাকাছি হইলেও যায়। এক নাম্বার, মারানিয়ার ওয়্যারহাউজিং এন্ড ট্রান্সশিপমেন্ট বিজনেস অন্য ইঞ্জিনের চাইতে বেশি ডিজেল ইঞ্জিন কিনে। খুব বেশি আসলে কথাটা হইল না, হজম হইল না। আসো বাকিগুলাও দেখি, তারপর আমি ডিসাইড করব। হ্যাঁ, সবাইকে দেখি, গিভ এভরিওয়ান আ ফেয়ার শট, সবাই একটা ফেয়ার শট দেই। বি, ইওথেক্স স্মল ডিজেল ইঞ্জিনের কস্ট নেক্সট 2 বছরে কমাইতে পারবে। আচ্ছা, সি নাম্বারে বলছে মারানিয়ান গভর্নমেন্ট অ্যান্টি পলিউশন রেগুলেশনের উপর জেনারেলি ফেভারেবল, তারা পলিউশন বিরোধী নিয়ম নীতি করতে চায়। অপশন ডি, যদি গভর্নমেন্টের ব্যান দেয়, হাই পলিউশনের উপর ব্যান দেয়, এই ব্যানটা কার্যকর করতে খুব বেশি কষ্ট হবে না। ওকে। ই নাম্বার, অন্য আদার ম্যানুফ্যাকচারার যারা হচ্ছে মারানিয়াতে স্মল ডিজেল ইঞ্জিন বানায়, তাদের এত পপুলার এবং ক্লিন রানিং ইঞ্জিন নাই। চিন্তা করো, অপশন ইতে কি বলছে, যে অন্য যারা আছে যে স্মল ডিজেল ইঞ্জিন বানায়, তারা এত পপুলারও না, তারা এত ক্লিনও না। আমি প্রথম অপশনও কিন্তু এইটাই বলছিলাম, যে ব্যান হওয়ার পরে আমার কোনো অপোনেন্ট নাই, ব্যান হওয়ার পরে আমি একাই আছি। অপশন ইতেও কিন্তু এক কথা বলছে, ব্যান হওয়ার পরে অন্য যারা থাকবে তারা পপুলার না, ইওথেক্স পপুলার, তারা ক্লিন না, ইওথেক্স ক্লিন। এই যে, তাইলে আমি এতক্ষণ যেইটা বললাম, আমি কিন্তু কোশ্চেন দেখি নাই ভাই, বিশ্বাস করো, আমি জাস্ট কোশ্চেনটা ছবি তুলে আমার স্লাইড মেকারে দিয়ে দিছি যে ভাই তুই বানা, আমি কোশ্চেনের কোনো সলিউশন দেখি নাই, কোশ্চেন আমি কিচ্ছু দেখি নাই, আমি আসার আগে খুলেও দেখি নাই পুরা জিনিসটা। আমি স্টিল একটা অ্যাজাম্পশন বলছি, অ্যাজাম্পশনটা ই নাম্বারে পেয়েও গেছি আমি। তাইলে আমার ব্যানের পরে ইওথেক্সের সেল অনেক বেড়ে যাবে, এটা আমার আর্গুমেন্ট। আর্গুমেন্টের পিছে লজিক কি হইতে পারে, ব্যানের পরে আমার কম্পিটিটরটা চলে যাবে, আমি একা থেকে যাব, এটাই তো। অপশন ইতে এই কথাটাই বলছে, তাইলে আমার অ্যান্সার হওয়া উচিত অপশন ই। তাইলে ভাইয়া এক্সামের আগে না ভাই আর কোনো ক্লাস আসলে নাই, কারণ আজকে জুনের 20 তারিখ, 19 তারিখ না, নাকি 20 তারিখ, 19 তারিখ। তোমাদের বোধহয় জুনের লাস্ট দিন থেকে পরীক্ষা, রাইট? সো তোমাদের পরীক্ষা খুবই কাছে, বাট তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সাপোজ আমি ইংলিশ এটা বুঝতেছি না, হতেই পারে তুমি বুঝতেছো না, আমরা বলছিলাম এইচএসসি ইংলিশের উপর একটু আমরা আলোকপাত করব, আমরা একটু লাইট ফালাবো, হয়তো আমরা ফালাইতে পারছি, হয়তো পারি নাই। যে কোনো প্রবলেম ফেস করো এইচএসসির ইংলিশে, আমাদের গ্রুপে পোস্ট দিবা, আমরা হাজির, আমরা নিব, আমরা তোমাদের ওই প্রবলেম সলভ করে দিব। দরকার হলে আমার ইনস্ট্রাক্টররা, আমাদের ইনস্ট্রাক্টর ছোট ছোট ভিডিও পোস্ট করবে,
করে তোমার এই প্রবলেমটা সলভ করে দিবে। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ পোস্ট ইন আওয়ার গ্রুপ, উই উইল ট্রাই টু সলভ ইট। ওকে, ক্রিটিক্যাল রিজনিং এর তাইলে কাজকর্ম কি গেল? আমি আসলে ক্রিটিক্যাল রিজনিং নামে ক্লাস, আসলে আমি এইচএসসি নিয়ে কথাবার্তা, অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলতে আসছি। ক্রিটিক্যাল রিজনিং আমি একটা প্যাসেজ পড়ি, প্যাসেজটা পড়ার পরে কি করি, প্যাসেজের মূল ভাবটা আমি বের করি, মূল ভাবটা আমি বের করে আমি এই মূল ভাবটা হওয়ার পিছে, মূল যুক্তিটা হওয়ার পিছে আমার লজিক কি ছিল সেটা বের করার ট্রাই করি, সেই লজিকের পরে কি হইতে পারে ফিউচারে সেটা চিন্তা করি, কি না হইতে পারে এটা চিন্তা করি, সব মিলে একটা ডিসিশন নেই, যেটা আমার রিয়েল লাইফেও নেওয়া উচিত যে জিনিস। আচ্ছা, আমি এটা তো পড়াইলাম, আমার এখানে আরো 2-3টা কোশ্চেন আছে, তোমরা আমাদের অ্যাপে স্লাইডটা পেয়ে যাবা। আমি বলবো তোমরা একটু নিজে নিজে সলভ করার ট্রাই করো, 2-3টা কোশ্চেন সলভ করে দেখো তোমরা পারো কিনা জিনিসটা করতে। আমি একটু তোমাদেরকে আজকে একটা লাইফের একটা কঠিন লেসনের কথা বলি, কঠিন একটা সত্যর কথা, সত্য লেসন। ছোট আমরা না আমাদের জীবনে সবকিছু শিখছি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখি নাই, সেটা হচ্ছে রেস্ট নেওয়া। ভাইয়া বুঝি নাই আপনি কি রেস্ট নিতে বলতেছেন, মানে রেগুলার ঘুমানোর কথা বলতেছেন, আর রেগুলার আপনি কি পানি খাওয়া, রেস্ট নেওয়া, ঘুমানো এইসবের কথা বলতেছেন? এইসবের কথা আমি বলতেছি না তোমাদের। প্রবাবলি আমি আজকে যেই কথাটা বলতেছি সেই কথাটা তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো, হয়তো আজ থেকে 5 মাস পরে তোমাদের ভিতরে কারো কারো লাইফ বাঁচবে, জীবন বেঁচে যাবে। আমি জীবন বাঁচানোর কথা বলতেছি, টু সেভ ইউর লাইফস, নট মেটাফরিক্যালি, একেবারে লিটারেলি, মানে আসলেই জীবন বাঁচানোর কথা। আমরা সবাই কুংফু পান্ডা মুভিটা দেখছি, আমরা সবাই দেখছি, রাইট? কুংফু পান্ডা মুভিটা, কুংফু পান্ডা মুভিতে টাইলাং ওয়াজ এন এক্সিলেন্ট ওয়ারিয়র, কোনো ডাউট নাই। প্রবাবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স, 1000 স্ক্রল মুখস্থ করছে। টাইলাং হ্যাড এভরিথিং টু বি আ ড্রাগন ওয়ারিয়র, পুরা লাইফটাই সে দিচ্ছে। সে একটা জিনিসই সে জীবনে নিতে পারে নাই, তাকে শিখানো হয়নি, শিফও তাকে একটা জিনিস শিখায় নাই। সেটা কি জানো? টু হ্যান্ডেল রিজেকশন। শিফু তাকে সমস্ত জিনিস শিখাইলেও, আচ্ছা আমি দেখি, একটা জিনিস নিতে শিখায় নাই তাকে, টু হ্যান্ডেল রিজেকশনস। আমরা সবাই এইচএসসি তে মেঘনাদ বধ কাব্যটা পড়ছি, রাইট? সবাই পড়ছি। মেঘনাদ বধ দারুণ একটা কাব্য, বাংলা ভাষার প্রথম মহাকাব্য, বাংলা ভাষার বেস্ট মহাকাব্য, দারুণ। আমি পুরো মহাকাব্যটা পড়ছি। তো আমি কালকে হচ্ছে ফেসবুক চালাচ্ছি, সরি ইউটিউব চালাচ্ছিলাম, ইউটিউবে রিলস আসে, রিলস দেখতেছিলাম। তো দারুণ একটা রিলস আসছে আমার সাথে। প্রথম কথা, এটা একটু হিন্দু রিলিজিয়নের সাথে রিলেটেড, বাট আসছে আমার কাছে। সো ওদের একটা সিরিজ আছে, বানাইছে ডিজনি, প্রবাবলি দি লিজেন্ড অফ হনুমান। আমার কাছে যে রিলে ক্লিপটা আসছে তাতে হচ্ছে মেঘনাদের উপর যখন লক্ষ্মণ তীর মারে, when he is about to strike the bow, তখন দেখায় যে যম আসছে, যম আসতেছে। মেঘনাদ আকাশের দিকে তাকায় আছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, and he was saying যে আমার জীবনে কত কিছু করার ছিল। He was like saying আমার জীবনে কত কিছু করার ছিল, and then the যম ইয়ামা replied, তুমি সবকিছু শিখছো মেঘনাদ, তুমি বিশ্রাম নেওয়া শিখো নাই। লাইফে সামটাইমস নো ম্যাটার হাউ হার্ড উই উইল ট্রাই, উই উইল ফেইল। আমি সবকিছু আমি লাইফে রাইট করতে পারি, প্রবাবলি আই হ্যাভ এভরিথিং রাইট, স্টিল আই ক্যান ফেইল, স্টিল আই ক্যান গেট রিজেক্টেড। আমি চরম প্রিপারেশন নিতে পারি আইবি এর জন্য, আমি চরম প্রিপারেশন নিতে পারি এইচএসসির জন্য, বাট স্টিল দেয়ার ইজ এ চান্স আমার হবে না, স্টিল দেয়ার ইজ এ চান্স আমার এইচএসসিতে এ প্লাস আসবে না। অ্যান্ড দিস ইজ দ্য ক্রুয়েলটি অফ লাইফ, উই ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট, আমাদের কিচ্ছু করার নাই। বাট তখন আমাদের আসলে থামা শিখা উচিত যে আচ্ছা দিস ইজ প্রবাবলি রোড ব্লক, আমার হয় নাই, আমি রিজেক্টেড, আমি হয়তো অনেক কিছু করছি, হয় নাই। দ্যাট মোমেন্ট উই শুড টেক আ ব্রেক, জিনিসটার উপর আমাদের খুব বেশি আসলে লেগে না থেকে তখন প্রবাবলি আমাদের মুভ অন করা উচিত, লাক মেনে নেওয়া উচিত। আমি আমার নিজের লাইফে এরকম হয়েছে, আই হ্যাড দ্য বেস্ট সিভি, আই হ্যাড দ্য
ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। প্লিজ ডোন্ট থিঙ্ক ইউর লাইফ এন্ডস দেয়ার, টেক আ ব্রেক, প্রবাবলি একটু বিশ্রাম নিতে শিখো। লাইফ ওয়ার্কস আউট ফর এভরিওয়ান, সবার জন্য জীবন মানে ওয়ার্কআউট করে, তোমার জন্যও করবে। প্রবাবলি তোমার এইখানে হবে না, প্রবাবলি ওইখানে হবে। আমি অনেক মানুষরে চিনি আইবি এর জন্য যারা ট্রাই করছে, হয় নাই, কান্নাকাটি করছে, অনেক তীব্র কান্নাকাটি করছে, অ্যান্ড দেন কারেন্টলি দে আর মাচ সাকসেসফুল দ্যান মোস্ট অফ দি আইবিএস। আছে, প্রচুর মানুষজন আছে, আমি চিনি পার্সোনালি, আমি নাম বলতে পারবো না, লাইভে বলা যায় না, তুমি বুঝো। বাট ইয়েস, দে হ্যাভ সাকসিডেড, তুমিও প্রবাবলি সাকসিডেড হবা। বাট স্টিল এই কথাটা তখন খাটবে when you can give your everything, when you gave your everything, তুমি তোমার সর্বোচ্চটা দিবা। ইউ ট্রাই টু গিভ ইউর এভরিথিং, সর্বোচ্চটা দিবা। সর্বোচ্চটা তুমি যদি দাও, দেন তোমার সাকসেসের চান্স থাকে 95%। 95%। আর তুমি যদি সর্বোচ্চটা না দাও, তখন তোমার চান্স থাকে, সাপোজ ধরো 50% ধরলাম, ও ধরো সাপোজ 95% ইজ অলওয়েজ বেটার দ্যান 50%, তাই না? 90% চান্স অফ সাকসেস ইজ অলওয়েজ বেটার দ্যান 50% চান্স অফ সাকসেস। তুমি সব দিলেও 5% চান্স থাকবে তুমি সাকসেস পাবা না, তুমি ফেল করবা। টাই লাং হ্যাড এভরিথিং, স্টিল হি ডিডন্ট গেট সিলেক্টেড, হি ডিডন্ট গট টু বি দ্য ড্রাগন ওয়ারিয়র। ও 5% এর ভিতরে পড়ছে, প্রবাবলি তুমিও পড়তে পারো। বাট এই 5% এর ভিতরে পড়লে লাইফ থেমে যাবে এরকম কিছু না। ট্রাই টু মুভ অন, বাট তুমি চেষ্টা করো তোমার লাইফের বেস্ট প্রিপারেশনটা নিতে। বেস্ট প্রিপারেশনটা নিলে তোমার চান্স থাকবে 95%। 5%-এ পড়ার যতটুকু তোমার চান্স, 50%-এ পড়ার চান্স কিন্তু অনেক বেশি। তুমি যদি ভালো মতো প্রিপারেশন না নাও, তখন তোমার ফেইলারের চান্স 50%। 50%-এ পড়ার চান্স কিন্তু অনেক বেশি। 5% চেয়ে 50% অনেক বড় একটা নাম্বার। তো এইচএসসিটা ভালো মতো দাও, নার্ভ কুল রাখো, নিজের বেস্টটা দাও। উই উইল ট্রাই টু মুভ ফরওয়ার্ড টুগেদার, আমরা একসাথেই আগাবো। তারপর দেখি আল্লাহ কি রাখছে, তাই না? আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। বাট আল্লাহর বেস্ট প্ল্যানটা পাইতে হলে তোমার বেস্ট এফোর্টটা দিতে হবে। তুমি যদি আল্লাহর বেস্ট এফোর্টটা দাও, দেন স্টিল প্রবাবলি ইউ উইল ফেইল, প্রবাবলি ইউ উইল ফেইল। কারণ ধরো আমাদের কোর্স করতেছে 800 মানুষ, রাইট? সাপোজ 800 মানুষ কোর্স করতেছে, 500 মানুষ ফাটায় প্রিপারেশন নিছে, 500 জনই আমার ক্লাস করছে, 500 জনই আমার এখানে পরীক্ষা দিচ্ছে, ফাটায় পড়ছে। চান্স পাবে 120 জন, বাকিরা চান্স পাবে না। বাট তোমার স্টিল তোমার সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। আর আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তুমি যদি বেস্টটা দাও, আল্লাহ হয়তো তোমার জন্য আইবিএ নাও দিতে পারে, কিন্তু আল্লাহ উইল মেক শিওর যে আল্লাহ তোমার জন্য যেটা বেস্ট ওইটা রাইখা দিচ্ছে। আল্লাহ জানে, আল্লাহ সিজ এভরিথিং, উনি সব দেখে যে এই ছেলেটা এফোর্ট দিচ্ছে, আচ্ছা ওর জন্য আইবিএ বেস্ট না, আমি ওর আইবিএ দিব না। হয়তো এখন কাঁদতেছে, বাট আমি ওরে 2 বছর পরে 3 বছর পরে এমন জিনিস দিব যে ও মানে আমার শুকরিয়া করে পার করতে পারবে না। কোরআন শরীফে একটা আয়াত আছে, অতঃপর তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, তাই না? তুমি অতঃপর তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমাদের কোনো উপায় নাই। মুসলিম হইলে আমরা আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও, তুমি তোমার ঈশ্বরের কোনো মানে অবদানকে তুমি অস্বীকার করতে পারবা না, আমাদের উপায় নাই। অ্যান্ড উনার নিয়ামত তখনই আসে যখন তুমি তোমার জন্য বেস্ট ট্রাই করো। আসো, তোমরা ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও, তারপর আবার ফেরত আসো। মেরিতোর সাথে আমরা কোর্সটা শুরু করি, আইবিএ বিবিএ অ্যাডমিশন কোর্স। তোমরাও বেস্টটা দাও, আমরাও আমাদের বেস্টটা দিই, মেরিতো থেকেও বেস্টটা দেখ, দুই পক্ষই বেস্টটা দিই। প্রবাবলি আল্লাহ উইল গিভ আস সামথিং বেটার, আমাদের জন্য একটা দারুণ জিনিস রাখবে। এটাই আমাদের আসলে চাহিদা, এইটাই আমাদের আসলে চাহিদা। আর এইচএসসিটা যদি একটু খারাপও হয়, তোমাদের ফাইনাল টার্গেট কিন্তু হচ্ছে আইবিএ। আইবিএ এর জন্য কিন্তু জিপিএটা খুব বেশি ম্যাটার করেও না। সো অ্যাগেইন প্লিজ খুব বেশি প্যারা খাও না, বাট ছাইরাও দিও না, একটু কিন্তু ভয়ের কারণ আছে। আইবিএতে যদি না হয় তোমার, তুমি পরবর্তী টার্গেট কোথায় নিবা? তুমি টার্গেট নিবা বিইউপিতে, রাইট? বিইউপিতে কিন্তু জিপিএ এর উপরে মার্ক আছে, মার্কসের উপরে মার্ক আছে। তুমি এইচএসসি তে টোটাল কত মার্ক পাইতেছো তার উপরে একটা মার্ক আছে। সো আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, 20 তারিখ থেকে ফাটায় পড়ো যেন মার্কটা হাইয়েস্ট তুলতে পারো।
বিউপিতে তোমার চান্স পাওয়া না পাওয়া এইটার উপরও একটু ডিপেন্ড করবে। ভাই তোমার তো আগে একটা ব্যাকআপ থাকতে হবে, তাই না? ওয়ারেন বাফেট একটা কথা বলছিল, তোমার সমস্ত আপেল একটা ঝুড়িতে রাখো না। উনি ইনভেস্টমেন্টের জন্য বলছে। কথাটার মানে হচ্ছে কি, তুমি তোমার সমস্ত জিনিস এভরিথিং একটা জায়গায় রাখো না, সমস্ত হোপ এক জায়গায় রাখো না, একটা ব্যাকআপ প্ল্যানও চিন্তা করে রাখো। আমাদের বিউপি কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে দারুণ, অনেক ভালো একটা ইউনিভার্সিটি। বাট বিউপিতে চান্স পাইতে হইলে কিন্তু এইচএসসিতে অনেক ভালো করা লাগবে, মার্কস ভালো পাওয়া লাগবে, আদারওয়াইজ প্যারা হয়ে যাবে। সো এইচএসসিটা একটু ভালো করে দেওয়ার ট্রাই করো। এইচএসসিটা শেষ হইলে একদিন 2 দিন রেস্ট নাও, দেন মেরিতোর কাছে ফেরত চলে আসো, মেরিতোর কোর্স টোর্সে আমাদের সাথে থাকো, আমাদের সাথে করো। আর আর ভাইয়া এই কয়দিন তোমার যত তোমার ডাউট আছে, যত কিছু জানার আছে আমাদের গ্রুপে পোস্ট করো। এইচএসসির ইংলিশ নিয়ে যা যা জানার, আবরার হেল্প করবে তোমাদের, আবির ভাইয়া ইংলিশে তোমাদের হেল্প করবে। কোশ্চেন করে যাও, যত তোমাদের হেল্প লাগে আর তারা করবে। আর এই তো, তোমাদের কি কোনো কোশ্চেন আছে আমার কাছে? খুব বেশি মানুষ তোমরা ক্লাসে নাই, তোমাদের কি কোনো কোশ্চেন আছে আমার কাছে? থাকলে একটু করো তো, আমি একটু দেখি। আজকের ক্লাসটা অনেক ছোট হচ্ছে, হ্যাঁ খুব ছোট ক্লাসই আসলে নিচ্ছি। লেট হইলেও সমস্যা নাই ইমরান, যেহেতু হচ্ছে ইয়া রয়ে যায়, কি বলে এটাকে, তোমার হচ্ছে কি রেকর্ড রয়ে যায়। আর একটা কোশ্চেন উত্তর দাও তো, আমি কি অ্যাকচুয়ালি ভালো পড়াইতে পারি? অনেস্ট কথা, অনেস্ট। অ্যাকচুয়ালি আমার পড়ানো কেমন লাগে? ডু আই টিচ গুড, ডু আই টিচ সো সো? মোটামুটি ভাইয়া কোনো রকম পড়ানো, অথবা ভাইয়া থার্ড ক্লাস পড়ান। তোমাদের রেসপন্স ফিডব্যাকের উপর অবভিয়াসলি আমি নিজেকে ডেভেলপ করি, আমি চেষ্টা করি নিজেকে আরেকটু উন্নত করার, আরেকটু বেটার করার। তোমাদের কি মনে হয় আর কি আমার পড়ানো নিয়ে? এটা আর কি একটু বইলো। সো ওয়েট করতেছি তোমাদের। আবার লাইভের লেকচারের ইয়ে চলে গেছে। আচ্ছা, তোমাদের বোধহয় আর ক্লাস, তোমাদের বোধহয় আর কোনো কোশ্চেন টোশ্চেন নাই। সো খুব বেশি আর আগাবো না, তাইলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের সবার জন্য দোয়া করতেছি, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সবার জন্য